নমস্কার বন্ধুরা, রহস্যধারার 9 নম্বর এপিসোডে আমি অলোক চক্রবর্তী আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগতম। আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাতে চাই যে এবার থেকে শুক্রবার সন্ধ্যে 7টার পরিবর্তে প্রতি শুক্রবার রাত্রি 9টায় আমাদের পরবর্তী এপিসোডগুলো সম্প্রচারিত হবে। চলুন তাহলে এবার আজকের ঘটনাটি শুরু করা যাক। আজকে এমন একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, যেই ঘটনাটা হয়তো আপনাদের অনেকেরই জীবনের সাথে মিলে যেতে পারে। কারণ আমরা দিনের মধ্যে সবথেকে বেশি যে সমস্ত মানুষগুলোর সাথে সময় কাটাই বা কাজকর্ম করি এবং মনে মনে ভাবি যে তারা সবাই আমাদের ভালো চায়, আমরা তাদের কাছ থেকে এটাও শুনি যে জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিতে তারা কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না। কিন্তু কিছু কিছু সময়ের ব্যবধানে আমরা দেখতে পাই যে সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীরাই গোপনে আপনারই বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদের প্রয়োজনে তারা আপনার সারা জীবনের হিসাব নিকাশ উলটপালট করে দেবে, যেখানে আপনি হারিয়ে যেতে পারেন এক সীমাহীন গহীন অন্ধকারের অতল তলে, যেখান থেকে আপনার ফিরে আসা এক প্রকার প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আজকের ঘটনাটি এই রকমই দুটো চরিত্রকে নিয়ে। এটি বেঙ্গালুরুর একটি বিখ্যাত বার অ্যান্ড রেস্টুরেন্টের ঘটনা, যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন ওই রেস্টুরেন্টেরই ক্যাশিয়ার দেবরাজ দাশগুপ্ত। তারই অনুরোধে আজকের ঘটনাতে সেই বার অ্যান্ড রেস্টুরেন্টের এবং ঘটনার সমস্ত চরিত্রগুলির নাম কাল্পনিক রাখা হলো। আজকের ঘটনাটির প্রধান দুটি চরিত্রের নাম চাঁদনি ও রশনি। এরা দুজনেই ছিল বেঙ্গালুরুর একটি বার অ্যান্ড রেস্টুরেন্টের নামকরা ডান্সার। প্রফেশনাল রিলেশনশিপ ছাড়াও তারা দুজনেই ছিল একে অপরের খুব ভালো বন্ধু। এক মুহূর্তের জন্য তারা দুজন একে অপরকে ছেড়ে থাকতে পারত না। দীর্ঘ প্রায় 5 বছরের কাছাকাছি একই হোটেলে কাজ করার সুবাদে হোটেল ওনার থেকে শুরু করে ওয়েটার স্টুয়ার্ড সবার সাথে চাঁদনির খুব ভালো সম্পর্ক ছিল। শুধু তাই নয়, চাঁদনির কিন্তু বেশ ভালো একটা কাস্টমার বেসও ছিল। সেটা ছিল বাকি মেয়েদের কাছে বেশ খানিকটা ঈর্ষণীয় ব্যাপার। আর অপরদিকে রশনি সবে 3 মাস হয়েছে হোটেলে জয়েন করে। না আছে কাস্টমার বেস, না আছে কারোর সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু রশনির ডান্স ছিল কিন্তু দেখার মতো। একই গানে যদি চাঁদনি ও রশনি দুজনে একই সাথে ডান্স করত, কাস্টমাররা 2 ভাগে ভাগ হয়ে গিয়ে টাকা ওড়াতো। এভাবেই বেশ কিছু মাস চলতে থাকে। ধীরে ধীরে চাঁদনি ও রশনির মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সেটাও সময়ের ব্যবধানে গাঢ় বন্ধুত্বে পরিণত হয়। তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল। ঘটনার সূত্রপাত হয় 24/2/2022 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, যেটা ছিল রশনির বার্থডে। ভারী মিষ্টি লাগছিল মেয়েটিকে। সেদিন হোটেলে প্রায় প্রত্যেকেই কিছু না কিছু গিফট দিচ্ছিল রশনিকে, আর ও মিষ্টি একটা হাসি দিয়ে থ্যাংক ইউ বলে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছিল। হোটেলে তখন হ্যাপি বার্থডের গানটা চলছিল, আর অপরদিকে চাঁদনি মুখটাকে গম্ভীর করে এক কোণে চুপ করে দাঁড়িয়ে আয়না দিয়ে রশনিকে দেখছিল। চাঁদনি হয়তো রোজকার সেই রুটিনটা খুব মিস করছিল। দুজনেই পাশাপাশি দাঁড়াতো, হাসতো, মজা করত, নিজেদের মধ্যে কখনো খুনসুটিতে মেতে উঠত। কোথায় গেল সেসব? রশনি যেন আজকে একজন সেলিব্রিটি হয়ে গেছে। এবার আসলো সেই কেক কাটার পালা। মোটামুটি প্রায় সবাই অনুমান করেছিল যে রশনি কেকটা কেটে প্রথম চাঁদনিকেই খাওয়াবে, কিন্তু সেখানে ঘটল এক অনভিপ্রেত ঘটনা। হঠাৎ করেই রশনি কেক কাটার পর কেকের প্রথম টুকরোটা সামনের একজন গেস্টকে খাওয়ালো। এর ঠিক পর মুহূর্তেই চাঁদনিকে ফ্লোরে কিন্তু আর খুঁজে পাওয়া গেল না। এতটাই আকস্মিকভাবে পুরো ঘটনাটা ঘটে যে সেই মুহূর্তে সবাই বুঝতে পারে যে চাঁদনি কিন্তু প্রচণ্ডভাবে অপমানিত হয়েছে। এর ঠিক খানিকক্ষণ পরেই রশনি মেকআপ রুমে যায় ও সেখানে চাঁদনিকেও দেখতে পায়। এরপর এক কথা দু কথায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। যেহেতু ওদের ঝগড়াটা লেডিস মেকআপ রুমে হয়, সেহেতু ছেলেদের ওখানে অ্যালাউ ছিল না। এরপর আমি দেখলাম যে চাঁদনি হোটেল ছেড়ে বেরিয়ে চলে গেল। এই ঘটনার বেশ কিছুদিন পর আমি কিন্তু দুটো পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম। প্রথমটা ছিল চাঁদনি ও রশনির মধ্যে কিন্তু কোনো কথা ছিল না, ওদের মধ্যে কথা বন্ধ হয়ে গেছিল। আর দ্বিতীয়টি ছিল রশনির মুখ চোখের মধ্যে বেশ কিছু পরিবর্তন। রশনির সারা মুখে কালো কালো ছোপ ছোপ দাগ,
আর যেটাকে ঢাকার জন্য ও খুব চড়া মেকআপ ব্যবহার করতো। আর রশনি বলেছিল যে ও চুলে হাত দিলেই নাকি মুঠো মুঠো চুল উঠে যাচ্ছিল। আমি যখন পার্সোনালি ওর সাথে কথা বলি তখন রশনি আমায় বলে, দেবরাজদা, আমার রাত্রে ঠিক করে ঘুম হচ্ছে না। ঘুমালেই আমি খালি দুঃস্বপ্ন দেখছি, আর এর সাথে সাথে আমি কিছু খেলেই আমার পেটেও খুব যন্ত্রণা হচ্ছে। এছাড়াও আমার খালি মনে হচ্ছে যে কেউ যেন আড়াল থেকে সব সময় আমার উপর নজর রাখছে। এই কথা বলেই রশনি কাঁদতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে আরও বলে, তুমি দেখো আমার সারা হাতে পায়ে কেমন ফোসকা পড়েছে। এইরকম ফোসকা আমার সারা গায়েও আছে। শুধুমাত্র আমি যখন স্নান করি তখন একটু আরাম পাই, নাহলে সব সময়ই আমার সারা গায়ে এক অসহ্য জ্বালা হতে থাকে। এইভাবে আমি আর বাঁচতে পারছি না। সত্যি কথা বলতে গেলে আমি যে কি বলে রশনিকে সান্ত্বনা দেব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এইরকমই একদিন হোটেল চলাকালীন হঠাৎ দেখি রশনি ফ্লোরের মধ্যেই প্রচণ্ড বমি করতে থাকে আর মাথা ঘুরে ফ্লোরের মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তাড়াতাড়ি করে আমি আর একজন ওয়েটার মিলে রশনিকে মেকআপ রুমে নিয়ে যাই আর চোখে মুখে জলের ছিটা দিই, কিন্তু যখন দেখি তাতেও ওর জ্ঞান ফিরছে না তখন ওকে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে কৌরমঙ্গলম হসপিটালে নিয়ে যাই। তারা তৎক্ষণাৎ ওকে ভর্তি নিয়ে নেয়, কিন্তু রশনির ক্রমাগত শরীরের কিন্তু অবনতি হচ্ছিল। ঘটনার মোড় নিল যখন 3 দিন পর আমি ব্যক্তিগতভাবে চাঁদনিকে বললাম, তোমার তো একবার দেখতে যাওয়া উচিত রশনিকে, ও হয়তো আর বাঁচবে না। তার সঙ্গে আমি এটাও বললাম, রশনি আর চাঁদনির জুটিটা হয়তো আর কোনোদিন ফ্লোর মাতাবে না। কার যে বিষ নজর তোমাদের জুটিতে লাগলো। এই কথাটা বলতে না বলতেই চাঁদনি আচমকা বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল এবং তারপর ও যেটা বলল সেটা শোনার জন্য কিন্তু আমার কানকেও আমি বিশ্বাস করাতে পারছিলাম না। দাদা, রোশনির এই মরণাপন্ন অবস্থার জন্য আমিই দায়ী। ওর জন্মদিনের দিন আমার সাথে ওর খুব ঝগড়া হয় এবং সেই ক্ষোভ থেকে আমি মনে মনে ওর উপর প্রতিশোধ নিতে চাই। সেই জন্য পরবর্তীকালে আমি ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওর চুলের একটু কাটা অংশ জোগাড় করি এবং সেই চুলের অংশটা এক তান্ত্রিককে দিয়ে বলি যে ওকে উচিত শিক্ষা দিতে। কিন্তু দাদা, তুমি বিশ্বাস করো, আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে আমার এই ভুলের জন্য রোশনিকে এত বড় একটা মাশুল দিতে হবে, আর এই জন্যই আমি ওর মুখোমুখি দাঁড়াতে পারছি না। এই বলে চাঁদনি হাউ হাউ করে কাঁদতে থাকে আর আমি নির্বিকার হয়ে পাশে থাকা এক চেয়ারে বসে পড়ি। অবশেষে আমি পরিস্থিতির একটু সামাল দিয়ে বললাম, চাঁদনি, মেয়েটাকে তো বাঁচাতে হবে নাকি, কি করা যায় একটা বুদ্ধি তো দাও। তখন চাঁদনির সঙ্গে পরামর্শ করে আমরা সেই তান্ত্রিকের কাছে পুনরায় যাই। সব শুনে উনি বললেন, আপনি দিদিভাই যেটা বলেছিলেন আমি লেকিন সেটাই করে দিয়েছি। এখন যদি উল্টোটা করতে বলেন সেটাও করে দেব, লেকিন এবার পয়সা আমাকে একটু বেশি দিতে হবে। ওনার এই কথাগুলো শুনে আমি বললাম, একটা মেয়ে ওদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর আপনি তাকে বাঁচাবেন না, আবার বলছেন বেশি পয়সা লাগবে। এটা শুনে উনি বললেন, দেখো বাবা, বেশি কথা বলে কোনো লাভ হবে না। আমি পয়সা পাবো, কাজ করে দেব, আমার লেকিন কাজ মিস হবে না। বলে দিদিভাই, বলো দিদিভাই কি বলছো, কাজ করাবে না সময় নষ্ট করবে? আমি বললাম, কত টাকা লাগবে? উনি বললেন, 50,000 লাগবে। আগে 25,000 দেবে, 25,000-এ কাজ করে দেব, কাজ হয়ে গেলে বাকি 25,000 দেবে। আমার কাজ কখনো মিস হবে না দিদিভাই। এবার বলো, কাজ করাবে? এবার কিন্তু আমি একটু রেগে গেলাম, কিন্তু চাঁদনি আমাকে হাতের ইশারায় চুপ করিয়ে ব্যাগের থেকে টাকা বের করে গুনতে লাগলো আর তারপর গুনে গুনে 25,000 টাকা দিয়ে আমরা ওখান থেকে বেরোলাম। সেটাও একদিন ছিল, আর আজ দেখতে দেখতে প্রায় অনেকগুলো বছর কেটে গেল। রশনি পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাসের বেশি সময় লেগে যায় এবং ওরা দুজন আবারও সেই পাশাপাশি দাঁড়িয়ে হাসাহাসি
নানান রকমের খুনসুটিতে ফ্লোরটাকে মাতিয়ে রাখে। আর যে কোনো কারোর জন্মদিন একসাথে সবাই মিলে পালন করে। রশনি আর চাঁদনির সেই যে সেরা জুটি ছিল, আজও কিন্তু এত বছর পরেও সেরাই আছে। তবে শুধু মাঝখানের এই ঘটনাগুলো এত বছর যেন আমার মনের ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আজ অনেকটা হালকা লাগছে রহস্য ধরাতে সবাইকে এই ঘটনাগুলো জানাতে পেরে। তো বন্ধুরা, আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই রহস্যধারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত ঠিক 9টায় এক নতুন ঘটনার সাথে। ধন্যবাদ, শুভরাত্রি।